নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের আরও একটা নতুন এপিসোড। দেখুন, পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একবার বুঝিয়ে দিলেন যে অভিজ্ঞতার কি দাম। আজকের দিনে অনেক নতুন নতুন আমরা রাজনীতিবিদ দেখছি, অনেক নতুন নতুন মুখ দেখছি, তাদের বক্তব্য শুনছি, কিন্তু অভিজ্ঞতার দাম যে রাজনীতিতে অভিজ্ঞতার থেকে বেশি কিছু হয় না, সেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়েছেন, আরও একবার বোঝালেন। নরেন্দ্র মোদী নিজের 72টি দেশ ভ্রমণ করেছিলেন। এখন পর্যন্ত তিনি ক্ষমতা আসার পর 72টি দেশ, এমন এমন দেশ যাদের নাম আপনি শোনেননি। এই নিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করব আগামীকাল। তবে আজকে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি শেষ কথা। হ্যাঁ, নরেন্দ্র মোদীকে তিনি ছাপিয়ে গেলেন, ঝুঁকতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী। কিভাবে বলবো সে কথাই। দেখুন, 72টি দেশ ভ্রমণের পর নরেন্দ্র মোদীর নিট ফল শূন্য, অর্থাৎ ভারতবর্ষ এই পাক ভারত যুদ্ধে কাউকে পাশে পায়নি। কিছুটা ইসরায়েলকে পাশে পেয়েছে, রাশিয়া আর খানিকটা আফগানিস্তান, এর বাইরে কাউকে পাশে পায়নি। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন, হঠাৎ করে। আমরা জানি না, আমাদের দেশের কেউ জানেন না। তার 2 ঘন্টা পরে আমাদের দেশ বলল হ্যাঁ ঠিক আছে যুদ্ধবিরতি। কেন ডোনাল্ড ট্রাম্প প্রথমেই যুদ্ধবিরতি ঘোষণা করবেন? যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের, এবং ভারত যুদ্ধ জয়লাভের একদম দোরগোড়ায়, তখন হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এই কথা বললেন কেন? এ প্রশ্ন নরেন্দ্র মোদীর করবার 56 ইঞ্চির ছাতিতে হয়নি। ফলে আমাদের দেশ কিন্তু একটা অসম্মানের জায়গায় পৌঁছে গেল এটা যে জেতা ম্যাচ আমরা মানে কি বলবো, ওয়াক ওভার দিয়ে চলে এলাম। সারা দেশ পেহেলগাঁওয়ের ঘটনার পর, এর আগে পুলওয়ামা হয়েছে, তার আগে সংসদ ভবন আক্রমণ হয়েছে, তার আগে মুম্বাই অ্যাটাক হয়েছে। এই এতগুলো পরপর ঘটনার পর দেশের মানুষ যখন ফুঁসছিল, দেশের মানুষ যখন ভাবছিলেন যে এইটাই হচ্ছে রিটালিয়েট করার ঠিকঠাক সময়, পাকিস্তানকে সবক শেখানোর এটাই হচ্ছে সঠিক সময়, ঠিক সেই সময় আমাদের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কথার পর তিনি জানালেন যুদ্ধবিরতি। কেন ডোনাল্ড ট্রাম্পের কথার পর? সে তো পরে, কিন্তু যুদ্ধবিরতি কেন? যখন দেশের 140 কোটি মানুষ চাইছিল যে এই এতগুলো প্রাণের বিনিময়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত, এবং আমাদের বীর সৈনিকেরা যখন একদম জঙ্গি ঘাঁটি ধরে ধরে ধ্বংস করে দিচ্ছিল, সেই সময় যুদ্ধবিরতি কার স্বার্থে? সেটা নিয়েও একটা অনুষ্ঠান করেছি, সেটা আদানির স্বার্থে। আদানিকে আমেরিকার আদালত থেকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে জোহজুর হয়ে জোড়হাত করে দাঁড়িয়ে থাকে যে আদানিকে যেন গ্রেফতার না করা হয়। কান টানলে যেমন মাথা আসে, তেমনি আদানি টানলেও মোদী আসবে। সেই ভয়ে মোদীজি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতমস্তক। সেটা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ইস্যু হতে পারে, কিন্তু 140 কোটি মানুষের আবেগকে উপেক্ষা করা কি যায়? করেছেন নরেন্দ্র মোদী। এবং সারা দেশে এই নিয়ে যখন তার বিরুদ্ধে জনমত তৈরি হয়ে গিয়েছে, বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে যে বিজেপি ইচ্ছে করে পাকিস্তান যুদ্ধটা জয়লাভ করলো না, বিজেপি ইচ্ছে করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে নিল না, বিজেপি ইচ্ছে করে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে দিতে পারলো না, যেটা ইন্দিরা গান্ধী পেরেছিলেন বাংলাদেশ আর পাকিস্তানকে আলাদা করে দিয়ে। নরেন্দ্র মোদী সেই 56 ইঞ্চির ছাতি নেই। এইসব কথা যখন উঠছে, তখন ড্যামেজ কন্ট্রোলে নামলেন নরেন্দ্র মোদী। তিনি করলেন কি, সমস্ত রাজনৈতিক দলকে চিঠি পাঠালেন বা জানালেন যে তাদের একজন করে প্রতিনিধি বিদেশ সফরে যাবেন, বিদেশে গিয়ে বোঝাবেন যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে, পাকিস্তানের সেনারা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠাচ্ছে, পাকিস্তান শুধু ভারতের না, সারা পৃথিবীর শত্রু হয়ে উঠেছে। অথচ তার আগে চীন, আমেরিকা, বড় বড় শক্তিধর দেশগুলো, তুর্কি, এরা সব পাকিস্তানের সাপোর্টে চলে গিয়েছে। তারপরে যখন দেখলেন বল হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তিনি বিরোধী দলের শরণাপন্ন হলেন। 72টা দেশে তিনি ঘুরেছেন, সংখ্যাটা প্রায় 150 পার। 72টা দেশে ঘুরেছেন, 150 বারের বেশি। এক একটা দেশে 4 বার 5 বারও গেছেন, কোনো দেশে 2 বার 3 বারও গেছেন। তো এই এতবার বিদেশ ভ্রমণের পরে যেটা তিনি পারেননি, এবার ড্যামেজ কন্ট্রোলের জন্য কখনো আসাউদ্দিন ওয়েসিকে, কখনো শশী থারুরকে, কখনো পাঠানকে, এদেরকে ডেকে পাঠানো হচ্ছে। অথচ এই বিজেপি কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছে যে তোমরা একজন প্রতিনিধি দাও যে আমাদের সাথে বিদেশ সফরে যাবে পাকিস্তানের যে অ্যাকচুয়াল চিত্র, পাকিস্তান আসলে যে সন্ত্রাসবাদী রাষ্ট্র, সেটা প্রমাণ করার জন্য। কংগ্রেস 4 জনের নাম দিয়েছে, কিন্তু 4 জনের মধ্যে সবাইকে বাদ দিয়ে শশী থারুরকে বেছে নিয়েছে বিজেপি। ওদিকে ইউসুফ পাঠানকে তারা সরাসরি ডেকে নিয়েছে।
তৃণমূল কংগ্রেসকে জানায়নি পর্যন্ত। এবং ইউসুফ পাঠান সত্যিই ঠিক কাজ করেছেন, তিনি বলেছেন তিনি যেতে পারবেন না, কারণ তার দল তাকে অনুমোদন দেয়নি। কর্নিশ জানায় ইউসুফ পাঠানের এই স্ট্যান্ডকে। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীর এইটাই হওয়া উচিত, দলের অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত না। ইউসুফ পাঠানও তাই করেছেন। ফলে আকান্তরে পড়েছে বিজেপি, যে তৃণমূল হচ্ছে সংসদের চতুর্থ বৃহত্তম দল। প্রথম বিজেপি, দ্বিতীয় কংগ্রেস, তৃতীয় সমাজবাদী পার্টি, চতুর্থ তৃণমূল কংগ্রেস। 40টার ওপরে তাদের এমপি আছে রাজ্যসভা লোকসভা মিলিয়ে। ফলে বিদেশের কাছে তার মুখ পুড়বে। ফলে তড়িঘড়ি কিরণ রিজিজু সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন, ম্যাডাম আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনার সাথে কথা না বলে ইউসুফ পাঠানের নামটা ঠিক করা, আপনি একজনের নাম দিন, তাকে আমরা পাঠাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নাম করাতেই খানিকটা বিব্রত হলেন শুভেন্দুরা, আর তেলে বেগুনে জ্বলে উঠলো বামেরা। বামেরা বলছে দিদি মোদির সেটিং। আরে বাবা, বামেদের দিদি মোদির সেটিং তো ঠিক আছে, মেনে নিলাম। আপনাদের তো কোনো রিপ্রেজেন্টেটিভই নেই লোকসভা বিধানসভায়, আপনাদের কোনো প্রতিনিধি নেই, পাঠাবে কাকে? আগে অন্তত একটা প্রতিনিধি পাঠানোর যোগ্যতা অর্জন করুন, তারপরে তো এই মোদি দিদি হ্যানা ত্যানা সেটিং ফেটিং এর গল্প করবেন। এই সেটিং করতে করতে তো আজকে শূন্য হয়ে গিয়েছেন। দিদি মোদির সেটিং পশ্চিমবাংলার ক্ষেত্রে, আর বিজয়নের বিরিয়ানির গল্প আর মোদির গল্প, এটা সেটিং হয় না। এইসব গল্প গাছে আমাদের করে লাভ নেই, আমরা বুঝি সব। কিন্তু ঘটনা হচ্ছে সবচেয়ে বেশি অসুবিধায় পড়লেন শুভেন্দু অধিকারী, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাইপো ভাইপো করে তিনি সকাল সন্ধে মাঠ করে দিচ্ছেন, সেই ভাইপোকেই, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে যেতে হচ্ছে দেশের মুখ রক্ষা করতে। দেশের মুখ রক্ষা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মার্ট, তুখোড় ইংরেজিটা বলেন, রাজনৈতিক বুৎপত্তি, রাজনৈতিক মেধা তার কারোর থেকে কম নেই। আমি বলছি না ইউসুফ পাঠান খারাপ, কিন্তু সংসদীয় রাজনীতিতে ইউসুফ পাঠান সদ্য প্রবেশ করেছেন। এই কূটনৈতিক বিষয়গুলো তার নাও জানা হতে পারে। তিনি হয়তো খুব বড় মাপের প্লেয়ার, ভারতকে অনেকবার জিতিয়েছেন, কিন্তু এই ম্যাচটা দেশের মুখ রক্ষার লড়াই, সেখানে একজন শক্তপোক্ত মুখ দরকার, যিনি ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, আর এতেই অসুবিধায় পড়েছে পশ্চিমবঙ্গের বিজেপি। তারা এবার কার বিরুদ্ধে বলবে? এখানে এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন মমতা। প্রথম পাখিটা মারলেন যে বিজেপিকে একতরফাভাবে দেশভক্ত, তারা দেশের জন্য ভাবে, তারাই সব, এই ক্রেডিটটা নিতে দিলেন না। কারণ দেশের হয়ে লড়তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এটা হলো এক। দ্বিতীয়, শুভেন্দু অধিকারী, যিনি ভাইপো ভাইপো করে দিন রাত চেঁচামেচি করে মাত করে দিচ্ছেন, তিনি এবার বলবেন কি? কারণ সরকার তো নিজেই ভাইপোকে ডেকে নিয়েছে, এসো আমার সাথে চলো, আমার দেশের মুখ রক্ষা করো। এই যে এতগুলো সমস্ত কিছু এক ঢিলে মেরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু হজম হচ্ছে না বাম এবং বিজেপি। এমনিতেই দেখুন বিজেপির হিন্দু ভোট ক্ষইতে শুরু করেছে, মতুয়া ভোট কমতে শুরু করেছে, কমতে ব্যাপকভাবে কমতে শুরু করেছে। শুধু তাই না, উত্তরবঙ্গে হিন্দু ভোটে বিরাট ধস নেমেছে। ফলে ব্যাকফুটে বঙ্গ বিজেপি। তার উপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান দেশের হয়ে কথা বলতে, দেশের হয়ে অন্য দেশকে বোঝাতে যে পাকিস্তান কতটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, পাকিস্তান দেশের, আমাদের দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর, এটা যদি বোঝাতে যান, তাহলে ওই দেশপ্রেমের যে হাওয়া, সেই হাওয়াটা শুভেন্দুরা আর কাটতে পারবেন না। বিপদে পড়েছেন শুভেন্দুরা। সব মিলিয়ে কিন্তু সাঁড়াশি চাপে বাম এবং বিজেপি উভয়ই। আর এইখান থেকেই তারা কিন্তু আলফাল বকতে শুরু করেছে। শুভেন্দু প্রথমে বলছিলেন যে পাঠানকে পাঠাচ্ছে না, এরা দেশভক্ত না। তারপরে কিরণ রিজিজু ফোন করাতে, রিকোয়েস্ট করাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন। এবার কি বলবেন? আর বলার জায়গা নেই, আর কিছু বলার জায়গা নেই। এবার মুশকিল হচ্ছে, সবচেয়ে বেশি সমস্যায় বামেরা। তাদের কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠানো হচ্ছে না, তাদের কোনো প্রতিনিধিকে পাঠানো হচ্ছে না। তারা কি বলবেন? তাদের যে স্লোগান থেকে কথা উঠছে যে পাকিস্তানকে কেন আক্রমণ করা হচ্ছে, কেন পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো তো দেশ বিরোধী কথা। দেশ সিদ্ধান্ত নিয়েছে, দেশের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দল তারা এই পাক ভারত যুদ্ধের সময় নরেন্দ্র মোদীর পাশে ছিলেন বলে অঙ্গীকার করেছিলেন। তারপরে যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, বামেদের এত বুক ফাটছে কেন? এত বুক ফাটছে কেন? এবং যার ফলে বামেরা যে আসলে ভারতীয়দের পক্ষেই নয়,
এটা কিন্তু বামেরা প্রমাণ করে দিয়েছে। সে কথা আলাদা, বামেরা কোনোদিনই ভারতের বাম না, এরা সবসময় ভারতীয় মার্ক্সবাদী পার্টি বলেন না, এরা বলে ভারতের মার্ক্সবাদী পার্টি, অর্থাৎ ভারতীয় নয়, এরা ভারতের। অন্য দেশে অসংখ্য শাখা আছে, সেই শাখার একটা শাখা মাত্র। যারা চীনের চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলে, যারা নেতাজিকে তোজর কুকুর বলে, যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলে, তারা দেশপ্রেমিক হবে এটা তো আশাই করা যায় না। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দীর্ঘদিন জাতীয় পতাকা পর্যন্ত তোলেননি, জাতীয় সঙ্গীতের কাছে গিয়ে মাথা নত করেননি। এইটা হচ্ছে বাম। তো সে বামের কলঙ্কিত ইতিহাস আপনারা আমাদের চ্যানেলে মানে এনকে ডিজিটালে দেখেছেন। অরূপ সেনগুপ্ত একটার পর একটা এটা উজাগর করেছেন, আরও করবেন ভবিষ্যতে। কিন্তু শুভেন্দুদের কি হবে? শুভেন্দুরা পড়েছে সবচেয়ে বেশি বিড়ম্বনায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না নিয়ে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতন ভেটারান লিডারকে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো কিছু বলার ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সপ্রতিভ, তিনি ভোকাল, তিনি যথেষ্ট পড়াশুনো করা একজন মানুষ। ফলে তিনি যে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন এ নিয়ে সন্দেহ নেই। এবং এটাতেই ভীষণ বিড়ম্বনায় পড়েছে শুভেন্দুরা। তারা এবার মানে গলায় মানে কাঁটা আটকে গেলে কি হয়, না গেলা যায় না উগড়ানো যায়। শুভেন্দুদের এখন গলার কাঁটা হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন তাঁর দলের কাউকে যদি কোথাও ডাকতে হয় আগে তাঁর সাথে কথা বলতে হবে, তিনিই শেষ কথা। তৃণমূলের তিনিই শেষ কথা, এটা তিনি প্রমাণ করে দিলেন। নরেন্দ্র মোদীর মনে হলো দুম করে কাউকে ডেকে নিয়ে চলে গেলেন, সেটা কিন্তু হবে না। আগে অনুমতি নিতে হবে দলনেত্রীর, দলের চেয়ারপারসনের, এবং এটাই হওয়া উচিত। যেটা অন্য দলের ক্ষেত্রে বিজেপি করেছে, তৃণমূলের ক্ষেত্রে কেন করবে না? কংগ্রেসের ক্ষেত্রে যদি করতে পারে তাহলে তৃণমূলের ক্ষেত্রে কেন করবে না? অনেকেই বলছেন পিসি তার ভাইপোকে পাঠিয়েছেন, নিজের লোককে পাঠিয়েছেন। এরকম নিজের লোক অনেক গেছে, স্ট্যালিনের মেয়েও তো যাচ্ছে, তাতে কি এসে গেল? নিজের লোক হোক আর না হোক, যিনি দলের মুখ রক্ষা করবেন, যিনি দেশের মুখ রক্ষা করবেন, দলের নেতা বা নেত্রী তাকেই পাঠাবে। তাতে অন্য লোকের এত মানে বুক ফাটে কেন আমি বুঝতে পারছি না। তবে যার যেটাই ফাটুক তাতে এক গাছা চুলও ছেঁড়া যায় না তৃণমূল কংগ্রেসের। তারা যেমনভাবে ডমিনেট করে আসছে তেমনভাবে ডমিনেট করছে। লোকসভায় বিভিন্ন ইস্যুতে তারা চেপে ধরছে। প্রধান সর্বদলীয় বৈঠকে মার্জনা করবেন, সাংসদদের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করেছে যে পুলওয়ামায় যারা আক্রমণ করলো তাদের কি ধরা গেছে, তারা কি কেউ মারা গেছে? উত্তর নেই, উত্তর নেই। এই যে পেহেলগামে যারা আক্রমণ করলো মারা গেল তাদের কি ধরা গেছে, তাদের কি মারা হয়েছে, তাদেরকে কি মানে খতম করে দেওয়া হয়েছে? উত্তর নেই। এই এত কিছুর মধ্যে বিড়ম্বনার মধ্যে পড়েছে বিজেপি। তারা দেশের মানুষের আবেগকে গুরুত্ব দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের কথায় সুরসুর করে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ফলে দেশে বাইরে সব জায়গায় চাপের মুখে এখন বিজেপি। বিজেপি যে একটা ভীরু দল, একটা কাপুরুষের দল, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি যে আসলে 56 মানে মিলিমিটারও না, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় তাকে জো হুজুর করে মেনে নিতে হচ্ছে, কারণ তার বন্ধু আদানি গ্রেফতার হয়ে যাবে। এই জিনিসগুলো ঢাকতে এবার সর্বদলীয় দলকে তারা এবার পাঠাতে চাইছে। নরেন্দ্র মোদী এতবার বিদেশ ঘুরে এসেও যেটা করতে পারেননি, এবার তিনি ভরসা করছেন বিরোধী দলের উপরে। এটা ভালো লক্ষণ, এটা হওয়া উচিত। কিন্তু এই বিলম্বিত বোধোদয় না হয়ে যদি পাক ভারত যুদ্ধের আগেই হতো তাহলে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। যুদ্ধকালীন সময়ে সমস্ত রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন, দেশের পাশে দাঁড়িয়েছেন, সেনাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমাদের দেশের সবচেয়ে সৌন্দর্য এটাই, দেশে যখন কোনো বহিরাগত শত্রুর আঘাত আসে তখন সারা দেশ রাজনীতি ভুলে এককাট্টা হয়ে যায়। সেটাই কিন্তু এবারও হয়েছে। এবং নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন যে বিরোধীদের শক্তি এক জায়গায় হলে দেশ কত মজবুত হতে পারে। আমরা আশা করব আগামী দিনে যাবতীয় ডেভেলপমেন্টের কাজ আগামী নির্বাচনের আগে পর্যন্ত যতক্ষণ নরেন্দ্র মোদী আছেন নিশ্চয়ই বিরোধীদের সঙ্গে নিয়েই করবে। একতরফাভাবে তার ছবি সব জায়গায়, তার নাম সব জায়গায়, এই জিনিসটা যেন আর না হয়। বিরোধীদেরও মর্যাদা দিতে হবে। বিরোধীদেরও ব্যাপক ক্ষমতা আছে, কারণ বিরোধীরাই দেশের 60% ভোটারকে রিপ্রেজেন্ট করে। এটা নরেন্দ্র মোদীরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। আর শুভেন্দুরা পশ্চিমবাংলায় আর ভাইপো ভাইপো করার আগে দুবার ভাববেন। ভাইপোকে তো নরেন্দ্র মোদী নিজেই সাপোর্ট করে, তিনি বিরোধিতা করে করবেনটা কি? আপনারা কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট করে লিখে জানান। আজকের অনুষ্ঠান শেষ করবো এখানে। রাত্রে আসছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক,
তিনি আমাদের চ্যানেলে নিয়মিত আসতে শুরু করেছেন সপ্তাহে একদিন। আজ সরাসরি সুমন দেখুন ঠিক রাত 8টায়। আর কাল সকালবেলা আপনাদের সাথে আরও একবার দেখা হবে আমার। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।